আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম রহস্যভেদী কিরিটি রায়কে, যাকে সৃষ্টি করেছিলেন ডক্টর নিহার রঞ্জন গুপ্ত, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1911 সালের 6 জুন এবং তার মহাপ্রয়াণ ঘটে 1986 সালের 20 ফেব্রুয়ারি। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কিরিটি অমনিবাস দ্বাদশ খণ্ড থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন অমর সাহিত্য প্রকাশন। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প নিরালা প্রহর। আজ থাকলো প্রথম পর্ব। ঘটনাটা যেমনই নৃশংস তেমনই বিভৎস। পুলিশ ইন্সপেক্টর সুদর্শন মল্লিক ঘরের মধ্যে ঢুকেই যেন থমকে দাঁড়িয়েছিল। সমস্ত ঘরের মেঝেতে চাপ চাপ রক্ত, তারই মধ্যে পড়ে আছে দুটি মৃতদেহ। একটি বছর 30-31 তরুণীর মৃতদেহ, আর অন্যটি একটি বছর 4 শিশুর। দুজনকেই কোনো ধারালো অস্ত্রের সাহায্যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে দেখলেই বোঝা যায়। তরুণীর দেহে অনেকগুলো ক্ষতচিহ্ন, চোখে, মুখে, গলায়, পেটে, বুকে। মনে হয় বুঝি কোনো উন্মাদ তাকে কোনো তীক্ষ্ণ ধারালো অস্ত্রের সাহায্যে বারবার আঘাত করেছে, যার ফলে শেষ পর্যন্ত তার মৃত্যু হয়েছে। শিশুটিকেও ঠিক অনুরূপভাবে হত্যা করা হয়েছে। পাশাপাশি ঘরের মেঝেতে দুটি মৃতদেহ পড়ে আছে। দেহটা নৃশংসভাবে ক্ষতবিক্ষত হলেও দেখে বুঝতে কষ্ট হয় না তরুণী সত্যি সুন্দরী ছিল। টকটকে গৌর গাত্রবর্ণ, টানা টানা দুটি চোখ, মাথা ভর্তি মেঘের মতো একরাশ কালো চুল ছড়িয়ে আছে, পরনে একটা দামি ঢাকাই শাড়ি, গায়ে লাল সিল্কের ফুল হাতা ব্লাউজ, মাথায় সিঁদুর, দুহাতে 6 গাছা করে 12 গাছা সোনার চুড়ি, গলায় হার, কানে হীরার টাব। তাতেই মনে হয় ব্যাপারটা কোনো চোর ডাকাতের কাজ নয়, কোনো বার্গলারি নয়। তাহলে নিশ্চয়ই গহনাগুলো গায়ে তারা রেখে যেত না হত্যা করার পর। শিশুটির খালি গা, পরনে ইজের, মাথা ভর্তি কোকড়া কোকড়া চুল, হাতে সোনার বালা, গলায় সোনার বিছে হার। শিশুটি মেয়ে। দুর্ঘটনাটা ঘটেছে একেবারে প্রখর দিবালোকে। কলকাতা শহরে সিআইটির কল্যাণে যেসব এলাকা নতুন করে গড়ে উঠেছে, বড় বড় চওড়া পিচ ঢালা রাস্তা, আর তারই দুপাশে নানা ধরনের সব নতুন নতুন বাড়ি, সেই এলাকাতেই অর্ধ সমাপ্ত একটি 4 তলা বাড়ির ফ্ল্যাটে ঘটনাটা ঘটেছে। একতলায় একটা ব্যাংকে ওই সময় পুরোদস্তুর কাজকর্ম চলছিল। বাড়িটা এখনো কমপ্লিট হয়নি। 2 তলা ও 3 তলার গোটা 4 ফ্ল্যাটে মাত্র ভাড়াটে এসেছে। 3 তলা ও 4 তলার কাজ এখনো সম্পূর্ণ হয়নি, চলছে। সামনে ও পিছনে বাঁশের ভাড়া বাঁধা। 4-5 জন রাজমিস্ত্রি ও জনাচারেক মজুর কাজ করছিল ওই সময়। অথচ আশ্চর্য, ব্যাপারটা কেউ খুনাক্ষরেও জানতে পারেনি। জানাও যেত কিনা সন্দেহ। সন্ধ্যার আগে যদি না স্ত্রীলোকটির স্বামী ডালহৌসির অফিসে বসে কাজ করতে করতে জরুরি একটা ফোন কল পেয়ে তক্ষুনি একটা ট্যাক্সি নিয়ে বাসায় এসে না হাজির হতো। মণিশঙ্কর ঘোষাল মেয়েটির স্বামী বেলা 2টো নাগাদ একটা ফোন কল পায়। অফিসের PBX থেকে ফোনের কানেকশনটা টেলিফোন অপারেটর তার টেবিলে দিয়েছিল। মিস্টার ঘোষাল, আপনার ফোন। অফিসেরই ব্যাপারে হয়তো কেউ ফোন করেছে ভেবে মণিশঙ্কর ঘোষাল ফোনটা তুলে নিয়েছিল। হ্যালো, আপনি কি মণিশঙ্কর ঘোষাল? মণিশঙ্করের মনে হয়েছিল গলার স্বরটা কোনো পুরুষের, মোটা, কর্কশ ও কেমন যেন সর্দি ধরা গলার মতো ভাঙা ভাঙা। হ্যাঁ, কথা বলছি, মণিশঙ্কর জবাব দেয়। আপনি একবার এক্ষুনি আপনার বাসায় যান। বাসায় যাব? কেমন যেন বিস্মিত হয়েই প্রশ্নটা করে মণিশঙ্কর। হ্যাঁ, দেরি করবেন না, এক্ষুনি চলে যান। সেখানে বিশ্রী একটা ব্যাপার ঘটেছে। কিন্তু কেন, কি হয়েছে বাসায়? আপনার স্ত্রী ও মেয়ে। কি হয়েছে তাদের? উৎকণ্ঠায় যেন ভেঙে পড়ে মণিশঙ্করের গলার স্বর। গেলেই দেখতে পাবেন, চলে যান। কিন্তু আপনি কে কথা বলছেন? অপর প্রান্তে গলার স্বর তখন থেমে গিয়েছে, আর কিছু শোনা যায়নি।
মণিশঙ্কর কিছুক্ষণ তারপর কেমন যেন হতভম্ব হয়ে চেয়ারটার উপর বসেছিল। ব্যাপারটা তখনও যেন ঠিক তার মাথার মধ্যে থিতইনি। কে ফোন করলো তাকে? কি হয়েছে তার স্ত্রী ও কন্যার? শেষ পর্যন্ত উঠেই পড়ে মণিশঙ্কর। ম্যানেজারকে বলে ছুটি নিয়ে অফিস থেকে বের হয়ে পড়ে। বেলা তখন 2:10 হয়েছে। রাস্তায় নেমে একটা খালি ট্যাক্সিও পেয়ে গেল মণিশঙ্কর। সোজা চলে যায় বেলেঘাটায়। ট্যাক্সি থেকে যখন নামলো সেখানে কোনো রকম কিছু অস্বাভাবিক তার নজরে পড়েনি। ব্যাংকের মধ্যে নিয়ম মতো কাজকর্ম চলছে সে সময়। ভিতরে ব্যাংকের কর্মচারীরা যে যার আপন আপন কাজে ব্যস্ত। রাস্তায়ও 2-4 জন লোক নজরে পড়ে। একটা বাস চলে গেল, গোটা 2 ট্যাক্সি চলে গেল, একটা রিক্সা চলে গেল। 2 জন মিস্ত্রি ভাড়ায় বসে কাজ করছে। অবশ্যই এই তল্লাটে সাধারণত লোকজনের ভিড় বা চলাচল একটু কম সবসময়ই। এখনো তেমন কলকাতা শহরের অন্যান্য অংশের মতো জনবহুল ও ঘিঞ্জি হয়ে উঠতে পারেনি বলেই হয়তো। তার বাড়িতে ফোন নেই। অবশ্যই নিচের তলায় ব্যাংকে ফোন আছে। ইচ্ছে করলে বা প্রয়োজন হলে সেখান থেকে ফোন করা যেতে পারে। বিজিতা 2-1 বার সেখান থেকে অফিসে প্রয়োজনে ফোনও করে মণিশঙ্করকে। কিন্তু আজ যে তাকে অফিসে কে ফোন করলো এখনো ভেবে চলেছে মণিশঙ্কর। নানা কথা ভাবতে ভাবতেই মণিশঙ্কর সিঁড়ি দিয়ে তার দোতলার ফ্ল্যাটে এসেছিল। দরজাটা বন্ধ। ধাক্কা দিয়ে দরজার গায়ে ভৃত্য শম্ভুকে ডাকতে যাবে, কিন্তু হাতের সামান্য ঠেলাতেই দরজার পাল্লা দুটো খুলে গেল আপনা থেকেই। 3খানা ঘর পরপর, পিছনের দিকে 2টো পরপর ল্যাবরেটরি, একটা বাথরুম, রান্নাঘর বা কিচেন, ছোট মতো একটা স্টোর রুম। তারই ভাড়া 300 টাকা। অফিস থেকে ভাড়ার অর্ধেক টাকা দেয়, বাকিটা দিতে হয় নিজের পকেট থেকে। তাই মণিশঙ্কর ফ্ল্যাটটা নিতে সাহস করেছিল মাস 4 আগে। নতুন ফ্ল্যাটে উঠে এসেছে মাত্র 4 মাস। আগে ছিল শ্যামবাজার অঞ্চলে 1.5খানা ঘর নিয়ে একতলায়। দম বন্ধ হয়ে আসার জোগাড়। মাত্র 1.5খানা ঘর, স্বামী স্ত্রী ওরা 2জন ছাড়াও একজন চাকর। চাকর না হলে চলে না। বাজার আনাটা টুকটাক 5 মাস কে করে? তার উপরে মেয়েটাকে একটু বেড়াতে নিয়ে যাওয়া। মনির তো সময় নেই। সেই সকাল 9টায় অফিসে যায়, ফিরতে সেই কোন 6:30-7টা। বিজিতাকেও একলা থাকতে হয়। অনেক খুঁজে পেতে বছর 12 একটা বাচ্চা চাকর পাওয়া গিয়েছিল, শম্ভুচরণ। ছেলেটা ভালো, সবসময় হাসি মুখ, এক পায়ে খাড়া। শম্ভুকে পেয়ে যেন ওরা বেঁচে গিয়েছিল। বাইরের বসবার ঘরটা বেশ সাজানো, ছিমছাম, কিন্তু ঘর খালি। শম্ভু, এই শম্ভু, দরজাটা খুলে রেখেছিস কেন? বলতে বলতে দ্বিতীয় ঘরে পা দিল মণিশঙ্কর। সে ঘরেও কেউ নেই। শেষে শোবার ঘরে পা দিয়ে অকস্মাৎ একটা আতঙ্কে যেন থমকে দাঁড়িয়ে যায় মণিশঙ্কর। নতুন মোজাকের খসা চকচকে ঘরের মেঝেতে চাপ চাপ রক্ত। মাথাটা যেন সহসা কেমন ঘুরে উঠল মণিশঙ্করের। তার বিহ্বল দৃষ্টির সামনে যে দৃশ্যটা স্পষ্ট। বিজিতা আর রুনার রক্তাক্ত দেহ দুটি কিছুটা ব্যবধানে চাপ চাপ রক্তের মধ্যে পড়ে আছে। বিজিতার পরিধেয় শাড়িটার আঁচল স্খলিত গা থেকে। বুকের কাছে বিভৎস 4-5টা ক্ষত। ঝলকে ঝলকে রক্ত বোধহয় বের হয়ে এসেছিল সেই ক্ষতমুখ দিয়ে। জামা শাড়ি মেঝেতে খালি রক্ত আর রক্ত। শুধু বুকেই নয়, মুখে, গালে, গলায়, হাতে, সর্বত্র ক্ষত। প্রত্যেকটি ক্ষতস্থান দিয়ে প্রচুর রক্তপাত হয়েছে। হঠাৎ ঘর থেকেই ছুটে বের হয়ে যায় মণিশঙ্কর। চিৎকার করবার চেষ্টা করে, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হয় না। সিঁড়ি দিয়ে নামছিল মণিশঙ্কর, এক প্রকার পাগলের মতোই যেন ছুটতে ছুটতে। ওই সময় দোতলার পাশের ফ্ল্যাটের অন্য ভাড়াটে ইঞ্জিনিয়ার গোপেন বসুর সঙ্গে দেখা হয়ে গেল। মধ্যবয়স্ক ভদ্রলোক গোপেন বাবু। কি হয়েছে মণিবাবু? খুন। খুন? কে কে খুন হলো? আমার স্ত্রী, আমার মেয়ে। তাদের মেরে ফেলেছে গোপেন বাবু, তাদের মেরে ফেলেছে। বলতে বলতে হাউ হাউ করে কেঁদে ওঠে মণিশঙ্কর। কোথায়? কোন ঘরে? শোবার ঘরে। চলুন চলুন দেখি। না না, আমি যাব না, রক্তের বন্যা বইছে। না না। গোপেন বসুই নিচে গিয়ে ব্যাংক থেকে থানায় ফোন করে দিয়েছিল। শীঘ্র আসুন স্যার, বেলেঘাটার নতুন সিআইটির ফ্ল্যাটে 2টো খুন হয়েছে। আপনি কে?
থানা অফিসার রবীন দত্ত জিজ্ঞাসা করেছিলেন, আমার নাম গোপেন বসু, ওই বাড়িরই উপরের ফ্ল্যাটে আমি থাকি। রবীন দত্ত ছুটে আসে জিপ নিয়ে, দেরি করে না। অকুস্থানে দাঁড়িয়ে যখন সরেজমিনে তদন্ত করছে, ইন্সপেক্টর সুদর্শন মল্লিক লালবাজার হোমিসাইডাল স্কোয়াডের একটি পুলিশ ভ্যানে চেপে হাজির হলো। বাড়ির সামনে ও ভিতরে সিঁড়ির নিচে পুলিশ ছিল। তারা সুদর্শনকে সেলাম করল। কোথায় খুন হয়েছে? সুদর্শন প্রশ্ন করে। দোতলার ফ্ল্যাটে স্যার। সুদর্শন সিঁড়ি দিয়ে উপরে উঠে আসে। প্রথম ঘরটাতে একজন লাল পাগড়ি ছিল। সেই সুদর্শনকে ইঙ্গিতে ঘরটা দেখিয়ে বলে, ভিতরে ঘরে স্যার, ডেড বডি। সুদর্শন পরের ঘরটা পার হয়ে শেষের ঘরে পা ফেলেই দরজা পথে থমকে দাঁড়িয়ে গিয়েছিল। সমস্ত ঘরের মেঝেতে চাপ চাপ রক্ত, জমাট বেঁধে আছে রক্ত, আর সেই চাপ চাপ জমাট বাঁধা রক্তের মধ্যে পড়ে আছে দুটো মৃতদেহ। একটি বছর 30-31-এর তরুণীর মৃতদেহ, অন্যটি একটি বাচ্চা মেয়ের। বছর 4 বয়স হবে বড়জোর। গায়ে কোনো জামা নেই, কেবল একটা ইজের পরা। তারও পেটে বুকে নিষ্ঠুর আঘাতের চিহ্ন। নৃশংস, বিভৎসভাবে হত্যা করা হয়েছে দুজনকেই। কোনো উন্মাদ যেন এক হত্যা লালসায় কোনো তীক্ষ্ণ ধারালো অস্ত্রের দ্বারা ওদের বারবার আঘাত করে হত্যা করেছে। সত্যি কথা বলতে কি, সুদর্শন মল্লিকেরও ঘরের মধ্যে পা ফেলে প্রথমটায় মাথার মধ্যে ঝিমঝিম করে উঠেছিল। মাত্র মাস 2 হবে সুদর্শন প্রমোশন পেয়ে লালবাজারে পোস্টিং পেয়ে এসেছে। ইতিমধ্যে গত 2 মাসে আরো 2টি হত্যার ব্যাপারে তাকে দৌড়াদৌড়ি করতে হয়েছে। কিন্তু এবারের হত্যার ব্যাপারটা যেন তার তুলনায় যেমনই নিষ্ঠুর তেমনই নৃশংস ও বিভৎস। মুহূর্তের বিহ্বলতাটা কাটিয়ে উঠবার পর সুদর্শন ভালো করে একবার ঘরটার মধ্যে চারিদিকে দৃষ্টিপাত করল। সুন্দর ছিমছাম ভাবে শয়নকক্ষটি যেন সাজানো। জানলায় দরজার দামি বোম্বে প্রিন্টের রঙিন পর্দা। রাস্তার দিকে সব কয়টি জানলাই খোলা, হাওয়ায় পর্দাগুলো উড়ছিল। ঘরের একদিকে জানলা ঘেঁষে 2টি পরপর সিঙ্গেল বেডে শয্যা, তার উপর দামি বেড কভার। একধারে ছোট্ট একটি স্টিলের প্রমাণ আরসি বসানো আলমারি, তারই পাশে একটি ড্রেসিং টেবিল। দেয়াল ঘেঁষে একটি কাবার্ডের উপরে একটি খাপে ভরা তানপুরা ও একটি বেহালার বাক্স নজরে পড়ে। টেবিলের ওপরে সুন্দরভাবে সাজানো প্রসাধন দ্রব্যগুলি। সামনেই ছোট একটি বসবার টুল, তার পাশে একটি মুড়া। অন্যদিকে ঘরের নিচু একটি টেবিলের ওপরে একটি দামি রেডিও সেট, তার উপরে কাঁচের ফ্রেমে পাশাপাশি 2টি ফটো। একটি ফটো বিজিতা ও মণিশঙ্করের, হাসি খুশি 2টি তরুণ তরুণী। অন্য ফটোটি তাদের একমাত্র সন্তান রুনুর। ঘরের মেঝেতে চারিদিকে রক্তের ছিটে কালো হয়ে জমাট বেঁধে আছে। ইতিমধ্যে থানা অফিসার রবীন দত্ত যতটা সংবাদ মোটামুটি সংগ্রহ করতে পেরেছিল সুদর্শনকে বললেন। সুদর্শন নিঃশব্দে সব শুনে গেল। ফ্ল্যাটে তাহলে ওই তরুণী, ওই বাচ্চাটা আর চাকরটা ছাড়া কেউ ছিল না? সুদর্শন প্রশ্ন করে। না, রবীন দত্ত বলে। চাকরটার কোনো পাত্তা কোনো পাওয়া যায়নি? না। কতদিন কাজ করছিল এখানে চাকরটা? মণিবাবু মানে ভদ্রমহিলাটি স্বামী তো বলছিলেন বছর কয়েক হবে চাকরটা ওদের কাছে আছে। কত বয়স? বছর 12-13 হবে। দরজাটা তাহলে খোলাই ছিল? হ্যাঁ, ভেজানো ছিল। মণিবাবু হাত দিয়ে ধাক্কা দিতে গেলেই খুলে যায়। মণিশঙ্কর বাবু আর কাউকেই দেখেননি? না। সুদর্শন আবার ঘরের চারিদিকে দৃষ্টিপাত করল। দুপুরেই কোনো এক সময় ওই নিষ্ঠুর নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, অথচ কেউ জানতে পারল না। কেউ কোনো রকম আশেপাশে শব্দ, আওয়াজ বা চিৎকার শোনেননি? সুদর্শন আবার প্রশ্ন করে। আমার মনে হয় স্যার। রবীন দত্তর প্রশ্নে সুদর্শন ওর মুখের দিকে তাকালো। কি? ওই চাকর ব্যাটারি কীর্তি খুন করে চুরি টুরি করে পালিয়েছে দলবল নিয়ে। কিন্তু কিছু চুরি গেছে কিনা জানতে পেরেছেন? না, এখনো সব অনিশ্চিত, ভালো করে সন্ধান করা হয়নি। তবে সঙ্গে যে বার্গলারি আছে নিশ্চিত। তাই যদি হবে তো ভদ্রমহিলার হাতে সোনার চুড়ি, গলায় সোনার হার, কানের টাব, বাচ্চাটারও গলায় হার, হাতে বালা হয়তো থাকতো না। ওগুলো না নিয়েই কি তারা যেত? সুদর্শন বলে।
হয়তো কেউ এসে পড়েছিল বা তাড়াহুড়োর সময় করে উঠতে পারিনি, সঙ্গে সঙ্গে পালিয়েছে। আমার তা যেন ঠিক মনে হচ্ছে না মিস্টার দত্ত। কিন্তু স্যার, যেভাবে হত্যা করা হয়েছে দুটো মানুষকে, যদি একটু চিন্তা করেন তো একটা কথা স্বভাবতই মনে হবে। কি স্যার? ইট ইজ এ ডেলিবারেট প্রিমেডিটেটেড মার্ডার। সুপরিকল্পিত হত্যা, এবং হত্যার জন্যই হত্যা। হত্যাকারী চুরি করতে এখানে আসেনি, এসেছিল হত্যা করতে এবং হত্যা করে চলে গিয়েছে। হয়তো কোনো প্রতিহিংসা বৃত্তি চরিতার্থ করবার জন্যই হত্যা করে গিয়েছে। প্রতিহিংসা? সবকিছু দেখে তাই মনে হচ্ছে। হত্যার পিছনে হয়তো একটা আক্রোশ ও প্রতিহিংসার ব্যাপার জড়িয়ে আছে। তাহলে বলবো হত্যাকারীর দুর্জয় সাহস আছে। দিনের বেলা আশেপাশের লোকজনের মধ্যে এসে হত্যা করে গিয়েছে। আপনি বলছেন চাকরটার সঙ্গে কোনো যোগাযোগ নেই? তা ঠিক বলা যায় না, হয়তো থাকতেও পারে। নিশ্চয়ই স্যার, নচেৎ পালাবে কেন? এমনও তো হতে পারে মিস্টার দত্ত, চাকরটা বাড়িতে ছিল না সে সময়। হয়তো সে কোনো কাজে ওই সময় বাইরে গিয়েছিল, অথবা ওই মহিলাই তাকে কোনো কাজে কোথাও পাঠিয়েছিলেন, আর ওই সময়ই হত্যাকারী আসে। দরজায় ধাক্কা শব্দ পেয়ে ভদ্রমহিলা গিয়ে দরজা খুলে দেন। তারপর হত্যাকারী তার কাজ শেষ করে চলে যাওয়ার পর হয়তো চাকরটা ফিরে আসে এবং ঘরে ঢুকে ওই দৃশ্য দেখে ভয়ে পালিয়েছে। সে তো থানায় একটা খবর দিতে পারত। একটা 12-13 বছরের ছেলের ওই দৃশ্য দেখে মাথা ঠিক রাখা সাধারণত সম্ভব নয়। সে থাক, সেসব তো তদন্ত সাপেক্ষ। সুদর্শন কথাগুলো বলে আবার ঘরের চারিদিকে দৃষ্টিপাত করতে লাগলো। পায়ে পায়ে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো। মাথা আঁচড়াবার চিরুনিটা হাত দিয়ে তুলল সুদর্শন। কয়েক গেছি চুল চিরুনিতে তখনও আটকে আছে। আরো একটা ব্যাপার নজরে পড়ল। ড্রেসিং টেবিলের উপরে, কাচের ওপরে সিঁদুর ও পাউডারের কিছু গুঁড়ো এদিক ওদিক পড়ে আছে। সুদর্শন বললে, মনে হয় দুপুরে হয়তো প্রসাধন করেছিলেন ভদ্রমহিলা। প্রসাধনের পর টেবিলের কাজটা পরিষ্কার করেননি, করতে ভুলে গিয়েছেন বা করবার সময় পাননি। তাই কি মনে হচ্ছে স্যার? রবীন দত্ত বলে। তাছাড়া ভদ্রমহিলার পরনের দামি ঢাকাই শাড়িটা দেখে মনে হয় তো কোথাও বেরুবার জন্য প্রস্তুত হচ্ছিলেন বা হয়েছিলেন। এমন সময় হত্যাকারীর আবির্ভাব ঘটেছিল। রবীন দত্ত কোনো কথা বলে না। সুদর্শন আবার বলে, দেওয়ালটা দেখুন মিস্টার দত্ত। ঘরের দেওয়ালেও কয়েকটা রক্তের ছিটে নজরে পড়ল রবীন দত্তর। রক্ত শুকিয়ে আছে। অতঃপর সুদর্শন পাশের ঘরে এলো, দুটি ঘরের মধ্যবর্তী দরজা পথে। এই ঘরটি মাঝারি সাইজের। এ ঘরেও একপাশে একটি শয্যা, একটি সিঙ্গেল খাটে। শয্যাটি নীল রঙের একটি বেড কভারে ঢাকা। একপাশে ডাইনিং টেবিল, ছোট সাইজের একটি এবং খানতিনেক চেয়ার। অন্য পাশে ছোট একটি মিড শেপ ও একটি কাঠের আলমারি। ওই ঘরেরই সংলগ্ন বাথরুম ও কিচেন। ওই ঘরেই একটি চেয়ারের উপরে মাথায় হাত দিয়ে বসেছিল মণিশঙ্কর। রোগা পাতলা চেহারা, পরনে দামি টেরিলিনের স্যুট, গলায় টাইটার নট লুজ, মাথার চুল সযত্নে ব্যাক ব্রাশ করা। সুদর্শন ও রবীন দত্তর পদশব্দে মণিশঙ্কর মুখ তুলে ওদের দিকে তাকালো। চোখ দুটো তার লাল, ওদের কাঁদছিল। মণিশঙ্কর উঠে দাঁড়াবার চেষ্টা করে। সুদর্শন বাধা দেয়। বসুন বসুন মিস্টার ঘোষাল। মণিশঙ্কর আবার চেয়ারটার উপর বসে পড়ল। সুদর্শনও একটা চেয়ার টেনে নিয়ে বসলো। জিজ্ঞাসা করল, আপনি অফিস থেকে ফোন পেয়েই তো আসেন, তাই না? হ্যাঁ। ফোনে পুরুষের গলা শুনেছিলেন? হ্যাঁ, মোটা কর্কশ, সর্দি ধরা গলার মতো, যেন কেমন ভাঙা ভাঙা গলার স্বরটা ছিল। চিনতে পারেননি কার গলা? না। আন্দাজও করতে পারছেন না কিছু? না। কখন ফোনটা পান? ঠিক লাঞ্চের কিছু পরে, 2টো বাজতে 10-15 মিনিট তখনও বাকি। তারপরে চলে এলেন আপনি? হ্যাঁ, সোজা একটা ট্যাক্সি নিয়ে চলে আসি। কি বলেছিল ফোনে লোকটা? তক্ষুনি আমাকে বাসায় আসতে বলেছিল। বাসায় নাকি একটা বিশ্রী ব্যাপার ঘটেছে। তখন কি স্বপ্নেও ভাবতে পেরেছি আমার এত বড় সর্বনাশ হয়ে গিয়েছে। কথাগুলো বলতে বলতে মণিশঙ্করের গলার স্বরটা যেন কান্নায় বুঝে আসতে চায়। কোনো আমি যেন ভাবতে পারছি না অফিসার। একটু থেমে আবার বলে মণিশঙ্কর, কাউকে কি আপনার এ ব্যাপারে সন্দেহ হয়? সন্দেহ? হ্যাঁ। আচ্ছা, চাকরটা? যদিও বয়স অল্প, তবু কি করে বলি বলুন। তা ঠিক,
যা দিনকাল পড়েছে। তার চাকরটার বাড়ির ঠিকানা ঠিকানা কিছু জানেন না? না, শুনেছি মেদিনীপুর জেলার কোনো এক গ্রামে থাকে। গ্রামের নাম কি, শোনেননি কখনো কিছু? পানি পারুল। আচ্ছা, আর কাউকে সন্দেহ হয়? ভাবতে পারছি না। আচ্ছা, আলমারির চাবি, মানে স্টিলের আলমারিটার চাবি কোথায়? আমার স্ত্রীর কাছেই থাকতো, তার আঁচলে বাঁধা সর্বদা। দেখলাম না তো আঁচলে তার। তবে হয়তো ড্রেসিং টেবিলের ড্রয়ারে বা মাথার বালিশের নিচে রেখে দিয়েছে, মণিশঙ্কর বললে। হুম। আচ্ছা, আপনার স্ত্রী কি সাধারণত বাড়িতেও দামি শাড়ি পরতেন? হ্যাঁ, হ্যাঁ, ও একটু শৌখিন প্রকৃতির ছিল বরাবর। সর্বদা ছিমছাম সাজগোজ করে থাকতেই ভালোবাসত। কতদিন আপনাদের বিবাহ হয়েছে? 5 বছর। নেগোসিয়েট করে বিয়ে হয়েছিল, না আপনাদের লাভ ম্যারেজ? আমরা পরস্পরকে ভালোবেসে বিয়ে করেছিলাম। এক জাত? না, ওর বাড়ি কেরালায়। তবে দীর্ঘদিন শান্তিনিকেতনে পড়াশোনা করায় চমৎকার বাংলা বলতে পারত। মদ্রদেশের মেয়ে ছিলেন তাহলে উনি? হ্যাঁ। আত্মীয় স্বজন বলতে আপনার কে কে আছেন? তারা কোথায় থাকেন, মানে মা, বাবা, ভাই, বোন? আমি বাবার একটি ছেলে, 4 বোন। বোনেদের বিয়ে হয়ে গিয়েছে। মা বছর 4 হলো মারা গেছেন। বাবা এখনো বেঁচে আছেন, রিটায়ার্ড রেলওয়ে অফিসার। কোথায় থাকেন তিনি? আমার ছোট বোন বেনারসে থাকে। ছোট ভগ্নিপতি সেখানকার হিন্দু ইউনিভার্সিটির প্রফেসর। তার কাছেই বাবা রিটায়ার করার পর থেকে থাকেন। অত্যন্ত নিষ্ঠাবান প্রকৃতির লোক। আপনাদের বিয়েতে আপনার বাবার মত ছিল? অমত ছিল কিনা জানি না, তবে কোনোদিন বাধা দেননি। আপনার স্ত্রী আপনার বাবার কাছে যেতেন না? প্রত্যেক পুজোর ছুটিতেই আমরা যেতাম। বাবা ওকে খুব স্নেহ করতেন। মিস্টার ঘোষাল, একটু ইতস্তত করে সুদর্শন বলে। যদিও কথাটা অত্যন্ত ডেলিকেট, তবু জিজ্ঞাসা করতে হচ্ছে আমাকে। কি কথা? বিবাহের আগে আপনাদের পরস্পরের কতদিনের আলাপ ছিল? বছর খানেক। উনি তখন শান্তিনিকেতনে থাকতেন? না। তবে? ও কলকাতার একটি মিউজিক কলেজে কাজ করত। আপনাদের শোবার ঘরে তানপুরা আর বেহালা দেখলাম। হ্যাঁ, আমার স্ত্রীর তানপুরা। ও খুব ভালো গান গাইতে পারত। রেডিও আর্টিস্ট ছিল এক সময়, গানের রেকর্ডও আছে। আই সি। তা ওই বেহালাটা? ওটা আমার। ও, আপনিও তাহলে সঙ্গীতানুরাগী? তা ঠিক নয়, তবে শিখছিলাম বেহালা। কতদিন ধরে শিখছেন? বছর খানেক। আপনাদের আলাপ কি করে হলো? এক সাংস্কৃতিক অনুষ্ঠানে ওর গান শুনে মুগ্ধ হয়ে আলাপ করি। আমাদের পরস্পরের এক বন্ধুই আলাপ করিয়ে দিয়েছিল। পরে সেই আলাপ। বুঝেছি। আপনার সেই বন্ধুটি কোথায় থাকেন? কলকাতাতেই, বালিগঞ্জ। কি নাম? সমীরণ দত্ত, নামকরা গাইয়ে রবীন্দ্রসঙ্গীতের। যার বহু রেকর্ড আছে? হ্যাঁ। আপনার স্ত্রীর সঙ্গেও তার খুব আলাপ ছিল? হ্যাঁ, শান্তিনিকেতনে ওরা দুজনেই ছিল অনেকদিন। তখন থেকেই ওদের আলাপ। সমীরণ বাবু আপনাদের এখানে আসতেন না? আগে মধ্যে মধ্যে আসতো। এখন আর আসেন না? না। কেন? বোধহয় সময় পায় না। আপনার স্ত্রী তার ওখানে যেতেন না? প্রায়ই যেত, বিশেষ করে রেকর্ডিং এর সময়, রিহার্সাল যখন চলতো। তিনি বিয়ে থা করেছেন? না, ব্যাচেলর। আপনি কোথায় কাজ করেন? জন গ্রিফিথ অ্যান্ড কোম্পানিতে। কতদিন কাজ করছেন? বিএ পাস করবার বছরখানেক পরেই ওখানে আমি চাকরি পাই। মাইনে কত পান? সব মিলিয়ে 800-র মতো। নিচের ব্যাংকের কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হলো, কিন্তু তারা সবাই বললে কেউ কিছু জানে না, জানতেও পারেনি। জনকয়েক মিস্ত্রি যারা ভাড়ায় বসে প্লাস্টারিং এর কাজ করছিল, তাদের মধ্যে একজন মিস্ত্রি মকবুল বললে বেলা তখন 12:15 কি 12:30 হবে। একা সেই বাড়িটার অদূরে একটা ছোট্ট মিষ্টির দোকানের সামনে গাছতলায় বসেছিল টিফিন সেরে। একটা কালো রঙের অ্যাম্বাসাডার গাড়িকে
এসে ওই বাড়িটার সামনে দাঁড়াতে দেখে। তারপর সুদর্শন প্রশ্ন করে, গাড়ি থেকে ধুতি পাঞ্জাবি পরা একজন ভদ্রলোক নামেন, তার হাতে একটা চামড়ার সুটকেস ছিল হুজুর। তারপর ভদ্রলোক কি করলেন? ভদ্রলোককে দেখলাম ওই বাড়ির মধ্যে ঢুকতে। ভদ্রলোক দেখতে কেমন? দূর থেকে দেখেছি হুজুর, ঠিক ঠাওর করতে পারিনি। সুদর্শন প্রশ্ন করে, তারপর কি হলো? আধ ঘন্টাটা বাদে দেখলাম একজন স্যুট পরা ভদ্রলোক বের হয়ে এলেন বাড়ি থেকে। গাড়িতে উঠে তিনি গাড়িটা চালিয়ে চলে গেলেন। গাড়ির নম্বরটা দেখেছিলে? দেখিনি ভালো করে। তার হাতে কিছু ছিল? হ্যাঁ, একটা সুটকেস। গাড়িটা নতুন না পুরনো? নতুন গাড়ি বলেই মনে হলো হুজুর। আর কাউকে দেখনি? আগে আরো দুটো ট্যাক্সিতে লোক এসেছে, তারা ব্যাংকে ঢুকেছে, তারপর ব্যাংক থেকে বের হয়ে গিয়েছে। পথে লোকজন ওই সময় ছিল না? ছিল, তবে খুব বেশি নয়। মকবুল, হুজুর, তোমরা তো অনেকদিন ধরে ওই ফ্ল্যাটে কাজ করছো। আগে তা মাস তিনেক হবে। ওই বাড়ির একটা চাকরকে দেখেছো? হ্যাঁ বাবু, সম্মুখেও জানি। তার সঙ্গে আলাপ হয়েছিল? হ্যাঁ, রোগা পাতলা ছেলেটা। আজ তাকে দেখেছো? দেখেছি। কখন? বেলা 11:30 নাগাদ, আমাদের টিফিনের কিছু আগে। কোথায় দেখলে? বাজারের দিকে যেতে দেখেছি। হাতে কিছু ছিল? একটা সাদা খাম ছিল বলে মনে হচ্ছে। তাকে ফিরতে দেখনি? না, নজরে পড়েনি। মকবুলকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, মণিশঙ্করের ফ্ল্যাটের বাইরের ঘরে বসে একজন সেপাই 12-13 বছরের একটা ক্রন্দনরত রোগা ছেলেকে ধরে টানতে টানতে সুদর্শনের সামনে নিয়ে এলো। হুজুর, ছেলেটাকে পাকড়াও করেছি। শম্ভু কাঁদতে কাঁদতে বলল, ওরা সব কি বলছে সেপাইরা? দোহাই হুজুর, আমি কিচ্ছু জানি না। তোর নাম শম্ভু? আগা, শম্ভুচরণ বেরা। বাড়ি কোথায়? আগা, পানি পারুল, বড় পোস্ট অফিস, এগরা, মেদিনীপুর জেলা। কোথায় গিয়েছিলি তুই? আমার পিসির কাছে, টালিগঞ্জে। জিজ্ঞাসা করেন না ফোনে আমার বাবুকে। ওই যে, আমি তো পরশুই ছুটি চেয়ে রেখেছিলাম। মণিশঙ্কর বললে, হ্যাঁ, ও আমাকে পরশু বলেছিল বটে, পিসের সঙ্গে দেখা করতে যাবে টালিগঞ্জ। তা কখন তুই গিয়েছিলি? কেন? 11টায়। তোর মাকে বলে গিয়েছিলি? হ্যাঁ, মা তো বললেন যেতে। সুদর্শন আবার প্রশ্ন করে, যখন যাস দরজাটা খোলা রেখে গিয়েছিলি? না, মা তো দরজা বন্ধ করে দিলেন ভিতর থেকে আমার সামনেই। তোর মা তখন কি করছিলেন? মার তো তখন স্নানই হয়নি। আর খুকু? সে তো খেলছিল ঘরে। কি হয়েছে হুজুর? সত্যি মা আর খুকুকে মেরে ফেলেছে? সুদর্শন শম্ভুর কথার কোনো জবাব দেয় না। সে তখন মনে মনে ভাবছিল, শম্ভু 11টায় চলে যায়, অর্থাৎ 11টার পর থেকে ফ্ল্যাটে মণিশঙ্করের স্ত্রী ও মেয়ে ছাড়া আর কেউ ছিল না। ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়েছিলেন মণিশঙ্করের স্ত্রী। অথচ মণিশঙ্করের ফোন পেয়ে অফিস থেকে এসে দেখে তার ফ্ল্যাটের দরজা ভেজানো এবং ঠেলতেই সেটা খুলে গেল। সুদর্শন আবার প্রশ্ন করেন, তুই যখন যাস তোর হাতে একটা চিঠি ছিল? হ্যাঁ হুজুর। ডাকে ফেলতে যাচ্ছিলি? না। তবে? শম্ভু কেমন যেন ইতস্তত করে। কিরে, কথা বলছিস না কেন? আগে, চিঠিটা কার, কোথায় নিয়ে যাচ্ছিলি সেটা? আগে, তোর মা দিয়েছিল চিঠিটা? আগে, পোস্ট করতে? হ্যাঁ। সত্যি কথা বলছিস? হ্যাঁ হুজুর। চিঠিটা ডাকে দিয়েছিলি? হ্যাঁ। সুদর্শন আর কোনো প্রশ্ন করে না। রবীন দত্ত পাশের সোফায় বসে নিচু টেবিলের উপর কাগজপত্র রেখে রিপোর্ট লিখছিল। সে মুখ তুলে তাকালো।
তাহলে ওর কি ব্যবস্থা করবো স্যার? কার? শম্ভুর? হ্যাঁ, আপাতত ওকে থানায় নিয়ে রাখুন। এদিককার কাজ আপনার শেষ হয়েছে মিস্টার দত্ত? একরকম মোটামুটি। ডেড বডি দুটো মর্গে পাঠিয়ে দিতে পারলেই। কিন্তু এ ফ্ল্যাটের কি ব্যবস্থা করব? এটা আপাতত আন্ডার লক অ্যান্ড কি থাকবে, আর পাহারা রাখুন। বেশ, তাহলে মিস্টার ঘোষাল। দত্ত মণিশঙ্করের দিকে তাকালো। সে অন্য একটা সোফায় বসে ওদের কথা শুনছিল। রবীন দত্তর প্রশ্নে ওর মুখের দিকে তাকালো। আপনি তাহলে এক কাজ করুন। কি বলুন? এই ফ্ল্যাটটা আপনার আপাতত আন্ডার লক অ্যান্ড কি ও পুলিশ প্রহরায় থাকবে। আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে। সে আপনার বলবার কোনো প্রয়োজন ছিল না। এরপর এখানে আমি রাত্রিবাস করতে পারবো আপনি ভাবতেই বা পারলেন কি করে? আমি এক্ষুনি সম্মুখে নিয়ে চলে যাব। সুদর্শন বললে, ওর জন্য আপনাকে ভাবতে হবে না মিস্টার ঘোষাল, ও থানায় থাকবে। ওকে কি তাহলে আপনারা অ্যারেস্ট করছেন? না, তবে থানায় নিয়ে যাচ্ছেন? ওকে আমাদের প্রয়োজন আছে। ও, তাহলে তো আপনাদের আশ্রয় থাকলো। হ্যাঁ, কিন্তু আপনি কোথায় যাচ্ছেন? আজ রাত্রের গাড়িতেই মালদায় চলে যাব। মালদায়? হ্যাঁ, আমার এক বন্ধু সেখানে থাকে। ভাবছি ছুটি নিয়ে তার ওখানেই কিছুদিন থাকবো। কিন্তু আপনাকে যে আমাদের প্রয়োজন হবে। মালদার ঠিকানা রেখে যাচ্ছি, যখনই তার করে দেবেন আমি চলে আসবো। না, তবে আপনি বরং আপাতত কিছুদিন কলকাতাতেই থাকবার ব্যবস্থা করুন। কলকাতায়? হ্যাঁ। বেশ, তাহলে আমি ভবানীপুরেই আমার একটা পরিচিত মেস আছে, কালিকা বোর্ডিং, সেখানেই থাকবো। কোথায় বোর্ডিংটা? সুদর্শন সুদাই। 33-12 কালীঘাট রোড। আমি তাহলে উঠি, কিছু জিনিসপত্র নিতে হবে। যান। মণিশঙ্কর উঠে পাশের ঘরে গেল। ইতিমধ্যে সুদর্শনেরই নির্দেশে দুটো বেড কভার দিয়ে ডেড বডি দুটো ঢেকে দেওয়া হয়েছিল। সুদর্শনের চোখের ইঙ্গিত পেয়ে রবীন্দ্রনাথ মণিশঙ্করের পিছন পিছন যায় নিঃশব্দে ওকে অনুসরণ করে। মণিশঙ্কর পকেট থেকে একটা চাবির রিং বের করে স্টিলের আলমারিটা খুলে কিছু জামা কাপড় বের করে আলমারির মাথায় যে অ্যাটাচি কেসটা ছিল তার মধ্যে ভরে নিল। ও যখন ব্যস্ত তখন হঠাৎ পেছন থেকে সুদর্শনের গলা শোনা গেল। ও যে ইতিমধ্যে রবীন দত্তর পাশে এসে দরজার আড়ালে দাঁড়িয়ে সবকিছু দেখছিল মণিশঙ্কর জানতেও পারেনি। মণিশঙ্কর বাবু? হ্যাঁ। ফিরে তাকালো মণিশঙ্কর ওদের দিকে। ওরা দুজনে এসে ততক্ষণ ঘরের মধ্যে ঢুকেছে। চাবিটা বুঝি আপনার প্যান্টের পকেটে ছিল? হ্যাঁ, মানে ওটা আলমারির একটা ডুপ্লিকেট চাবি আমার কাছে থাকতো। ডুপ্লিকেট কেন? বিজির বড্ড ভুলো মন ছিল, কোথায় কি রাখতো সবসময় মনে করতে পারতো না, তাই তারই ব্যবস্থা মতো একটা চাবি আমার কাছে বরাবর থাকতো। ওতে বাইরের দরজার চাবিও আছে বোধ হয়। হ্যাঁ, দরজায় গডরেজের লকের চাবি একটা আমার কাছে থাকতো, একটা বিজির কাছে থাকতো। দেখলেন? কি? আলমারির ভেতর থেকে কিছু চুরি গেছে কিনা? না, এখনো দেখিনি, দেখছি। মণিশঙ্কর কথাটা বলে আলমারির ভেতর সবকিছু নেড়েচেড়ে দেখতে লাগলো। সুদর্শন আর রবীন দত্ত দরজার গোড়ায় দাঁড়িয়ে রইল। মিনিট 10-15 পরে মণিশঙ্কর ওদের দিকে তাকিয়ে বললে, বুঝতে পারছি না মিস্টার দত্ত, কিছু চুরি গিয়েছে কিনা। মানে আমি তো ঠিক জানতাম না কোথায় কি আছে, সবকিছুই তো আমার স্ত্রী রাখতো। সুদর্শন বললে, গহনাপত্র টাকা কড়ি সব ঠিক আছে? গহনাপত্র যা ওর গায়ে দেখছেন, এছাড়া তো আর বিশেষ কিছু ছিল না, আর টাকা পয়সা তো ব্যাংকেই রাখা হয়। ও, তাহলে? তাই তো বলছিলাম, ঠিক বুঝতে পারছি না, তবে মনে হচ্ছে কিছুই হয়তো চুরি যায়নি। দেখুন তো বালিশের তলায় বা ড্রয়ারে অন্য চাবিটা আছে কিনা। সুদর্শন আবার বললে। মণিশঙ্কর অতঃপর সুদর্শনের কথা মতো ড্রেসিং টেবিলের ড্রয়ারগুলো ও শয্যার কাছে গিয়ে বালিশের তলা হাতড়ে দেখল, কিন্তু কোথাও কোনো দ্বিতীয় চাবির রিং পাওয়া গেল না। কি হলো, পাওয়া গেল না? দত্ত জিজ্ঞাসা করল। না, দেখছি না তো। গেল কোথায় তবে চাবির রিংটা, যেটা আপনার স্ত্রীর কাছে থাকতো? বুঝতে পারছি না, হয়তো। কি? যারা এসেছিল চুরি করতে তারাই নিয়ে গিয়েছে।
তাড়াতাড়িতে কিছু নিতে পারেনি। তাই হয়তো হবে, সুদর্শন মৃদু গলায় বললে। একসময় সুদর্শন বিদায় নেবার জন্য প্রস্তুত হলো। সুটকেসটা হাতে নিয়ে দরজার দিকে এগোতে যাবে, তখন সুদর্শন বললে, চলুন মিস্টার ঘোষাল, আমি আমার জিপে আপনাকে পৌঁছে দেব। আপনি দেবেন? হ্যাঁ চলুন। তাহলে রবিন, আমরা চলি, তুমি এদিককার ব্যবস্থা করে তারপর যেও। তাই যাব স্যার। সুদর্শন নিজের জিপে মণিশঙ্করকে কালীঘাট রোডে কালিকা বোর্ডিং হাউসে পৌঁছে দিয়ে লালবাজারে ফিরে এলো। লালবাজার পৌঁছে দুজন প্লেন ড্রেস সিআইডির কর্মচারী সলিল ও সন্তোষকে ডেকে কিছু উপদেশ দিয়ে রবিনকে থানায় ফোন করলো। রবিন তখনও ফেরেনি জানতে পারল। সেকেন্ড অফিসার ফোন ধরেছিল। সে শুধালো, মিস্টার দত্ত এলে আপনাকে কি ফোন করতে বলবো স্যার? হ্যাঁ বলবেন। ঠিক আছে স্যার। সুদর্শন ফোনটা রেখে দিল। ইতিমধ্যে বাইরে সন্ধ্যার অন্ধকার ঘন হয়ে এসেছে। পথে পথে আলো জ্বলে উঠেছে। একটা সিগারেটের প্যাকেট বের করে সেটাই অগ্নিসংযোগ করে সুদর্শন। সমীরণ দত্ত, নামকরা রবীন্দ্র সঙ্গীত শিল্পী। মণিশঙ্কর ও বিজিতার সঙ্গে বহুদিনকার আলাপ সমীরণ দত্তর। থাকে বালিগঞ্জে, মণিশঙ্কর বলেছিল। একটিবার সমীরণ দত্তর সঙ্গে দেখা করে কথা বলা দরকার, কিন্তু তার ঠিকানা জানে না সুদর্শন। কোথায় পাওয়া যেতে পারে সমীরণ দত্তর ঠিকানাটা? হঠাৎ মনে পড়ল সমীরণ দত্ত একজন রেকর্ড ও রেডিওর নামকরা আর্টিস্ট। রেডিও অফিস থেকেই তো তার ঠিকানাটা পাওয়া যেতে পারে। কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গেই সুদর্শন লালবাজার থেকে রেডিও অফিসে নিজের পরিচয় দিয়ে ফোন করল। হ্যালো, স্টেশন ডাইরেক্টর আছেন? না, অ্যাসিস্ট্যান্ট স্টেশন ডাইরেক্টর বোধহয় আছেন। তাকেই দিন ফোনটা। সমীরণ দত্তর ঠিকানাটা পাওয়া গেল। মনোহরপুর রোডে থাকে সমীরণ। 3 তলা একটা ফ্ল্যাট বাড়ির 3 তলার ফ্ল্যাটে। ফোনও সেখানে আছে, কিন্তু অনেকক্ষণ ফোনে রিং হলো, কেউ ধরলে না। হতাশ হয়েই একসময় সুদর্শন ফোনটা রেখে দিল। আপাতত একবার বাসায় যেতে হবে। সেই সকাল 7:30টায় বের হয়েছে, এখন রাত প্রায় 7:45। একবার না ঘুরে আসলে সাবিত্রীর সঙ্গে অলিখিত চুক্তিটা ভঙ্গ হবে। বিয়ের কিছুদিন পরেই সাবিত্রীর সঙ্গে সুদর্শনের অলিখিত চুক্তি হয়েছিল। সকালে কাজে বেরোলে যেমন করেই হোক সময় করে সুদর্শনকে একবার মাঝখানে দেখা দিয়ে আসতেই হবে, সন্ধ্যার আগে যদি না ফেরা সম্ভব হয়। একবার সমীরণ দত্তর ওখানে যেতে হবে, কিন্তু তার আগে একবার তাকে যেতে হবে বাসায়। বাসা অবশ্যই বেশি দূরে নয়, শিয়ালদার কাছে, হ্যারিসন রোডের কাছাকাছি। সুদর্শন বের হয়ে পড়ল। জিপ চালক সেপাই সুধায়, কোন দিকে যাবো স্যার? মোহন, একবার বাসা চলো তো, সেখান থেকে বালিগঞ্জ যাব। বাসাটা একেবারে ঠিক বড় রাস্তার উপরে নয়, গলির ভিতর ঢুকতে হয়। তার দক্ষিণ আর পূর্ব দিকটা খোলা। বাড়িটা নতুন, দোতলার উপরে 3খানা ঘর। হঠাৎ পেয়ে গিয়েছিল বাসাটা সুদর্শন। বিয়ের পরে একটা ফ্ল্যাট খুঁজছে কলকাতা শহরে সর্বত্র যখন, তখনই এক অফিসার বন্ধু বাসাটার কথা সুদর্শনকে বলে। সেই অফিসারেরই মামা শ্বশুরের বাড়ি। সুদর্শন একটু অন্যমনস্কই ছিল, নচেত জিপ থেকে শেষ গলিতে ঢুকবার মুখে কিরিটি নতুন কালো রঙের ফিয়াটটি নজরে পড়ত। বড় গাড়ি বিক্রি করে দিয়ে কিরিটি কিছুদিন হলো ফিয়াট কিনেছে। অসুবিধা হয়েছে ড্রাইভার হীরা সিং এর। লম্বা মানুষ, চালাতে কষ্ট হয়। তবে হীরা সিং মুখে কিছু বলেনি। সিঁড়ি দিয়ে দোতলায় উঠতেই নজরে পড়ল ঘরের দরজা খোলা। ঝুলন্ত পর্দার ওদিক থেকে আলোর আভাস আসছে। তারপরই একটা পরিচিত কণ্ঠস্বর কানে ভেসে আসতেই সুদর্শন হঠাৎ যেন খুশি হয়ে ওঠে। সঙ্গে সঙ্গে পর্দা তুলে ঘরে পা দেয়। দাদা, কতক্ষণ? সুদর্শনের দিকে ফিরে কিরিটি বলে, তা ভাইয়া, ঘন্টা দেড়েক তো হবেই। ভাবছিলাম এবারে উঠবো, তোমার সঙ্গে বুঝি দেখাই হলো না। সাবিত্রী উঠে পড়েছে ততক্ষণে। স্বামী সুদর্শনের দিকে তাকিয়ে সাবিত্রী বলে, চা খেয়েছ? নিশ্চয়ই চা খাওয়া হয়নি। সুদর্শন হেসে বলে, না, সময়ই পাইনি, জানতাম আমি। দাদা, আপনিও খাবেন তো? কিরিটি মৃদু হেসে বলে, তোমার দাদার চায়ে যে অরুচি নেই তা তো তুমি জানো সাবিত্রী। সাবিত্রী ভিতরের ঘরে চলে গেল। সত্যি মেয়েটি বড় ভালো, তাই না সুদর্শন? কিরিটি মৃদু হেসে বলে। সুদর্শন বললে,
সত্যি জহুরি আপনি দাদা। স্বীকার করছো তাহলে? একবার কেন, 1000বার স্বীকার করব। আমার সঙ্গে গল্প করছিল বটে, সাবিত্রী কিন্তু মনটা পড়েছিল সর্বক্ষণ দরজার দিকে। মাঝখানে একবার এসে ঘুরে গেলেই তো পারো। আসি দাদা, নেহাত কাজে আটকে না পড়লে। আজ একজোড়া খুনের ব্যাপারে এমন জড়িয়ে পড়লাম যে, আরে ভায়া, তোমার চাকরি তো খুন জখম রাহাজানি নিয়ে, তা জানি দাদা, কিন্তু আজকের ব্যাপারটা এমন নৃশংস, এমনি বিভৎস যে মনটা যেন কেমন হয়ে গিয়েছে। তাই নাকি? তা জোড়া খুন হলো কোথায়? খুন হয়েছে বেলেঘাটা অঞ্চলে, দিনের বেলা, একেবারে ভর দুপুরে। 30-31 বছরের একটি সুন্দরী মেয়ে আর তার ফুলের মতো বছর চারেকের বাচ্চাটি। মানুষ যে এত নিষ্ঠুর কি করে হয়! ভালোবাসার উল্টো দিকেই তো নিষ্ঠুরতা। মানব চরিত্রের আলো অন্ধকার, দুটি দিক। জানি দাদা, তবু এক এক সময় মনে হয় এটা কেমন করে সম্ভব হয় মানুষের পক্ষে। আসল ব্যাপারটা কি জানো ভাইয়া, প্রত্যেক মানুষের ভিতরেই পশুবৃত্তি থাকে। ভালোবাসা, স্নেহ, মমতা এই পশুবৃত্তিটাকে একটা পোশাক পরিয়ে চাপা দিয়ে রাখে, কিন্তু সবসময় তা সম্ভব হয় না। আর যখন সম্ভব হয় না, তখনই তার শিক্ষা, কৃষ্টি, রুচি সরে গিয়ে তার মুখোশটা হঠাৎ খুলে যায়। ভিতরের পশুটা বের হয়ে আসে, নক্ষদন্ত বিস্তার করে, কুটিল হিংস্র হয়ে। আমরা চমকে উঠি তখন, কিন্তু সেটা যে মনুষ্য চরিত্রের আলোর অন্য দিক, যে স্বাভাবিক অন্ধকার, সেটা ভুলে যাই। সাবিত্রী ওই সময় 2 কাপ চা নিয়ে এসে ঘরে ঢুকলো। চায়ের কাপটা তুলে নিয়ে চুমুক দিতে দিতে সুদর্শন বলে, আপনাকে বলতে ইচ্ছা করছে ঘটনাটা দাদা, কিন্তু সাবিত্রী ওইসব সহ্য করতে পারে না। কিরিটি হেসে বলে, তা না সহ্য করতে পারলে হবে কেন? পুলিশ অফিসারের বউ হয়েছে যখন। সত্যি সাবিত্রী, এ কিন্তু অন্যায় তোমার। বাহ, আমি কখনো কিছু বলেছি নাকি? সাবিত্রী বলে, না মুখে বলনি বটে, কিন্তু তোমার মুখের চেহারা যা হয় আমার খারাপ লাগে। সুদর্শন বললে, না না সুদর্শন, তুমি বলবে সাবিত্রীকে সব কথা। হয়তো দেখবে ও অনেক সময় পরামর্শ তোমাকে দেবে, সেটা তোমার অনেক কাজে লাগবে। জানো না তো, মেয়েদের একটি বিচিত্র তৃতীয় নয়ন আছে। তুমি বলো, আমরা শুনি আজকের ঘটনা। শুনবেন? নিশ্চয়ই, বলো। সুদর্শন সাবিত্রীর মুখের দিকে তাকালো। সাবিত্রী বললে, কি হয়েছে? কিরিটি বলে, কোথায় নাকি জোড়া খুন হয়েছে। জোড়া খুন? হ্যাঁ। সুদর্শন তখন সংক্ষেপে ওই দিনকার ঘটনাটা আনুপূর্বিক বিবৃত করে যায়। কিরিটি একটা চুরুটে অগ্নিসংযোগ করে নিঃশব্দে বসে শোনে, ধূমপান করতে করতে। সাবিত্রী বলে, কি নিষ্ঠুর! কিন্তু সাবিত্রী, কিরিটি বলে, তোমার কি মনে হয় বলো তো, মা ও মেয়েকে কে খুন করলো, আর কেনই বা খুন হলো? মানে খুনের সম্ভাব্য কারণ কি হতে পারে? জানি না দাদা। তাহলে বন্ধুরা, তোমরাও ভাবতে শুরু করো, কে খুন করেছে, খুনি কে হতে পারে, তার খুনের উদ্দেশ্যই বা কি। আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।